ওয়েলকাম স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পরমাণুর মধ্যে থাকা তিনটা ফান্ডামেন্টাল কণা নিয়ে, তিনটে প্রাথমিক কণা নিয়ে। তারা কারা? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এর ঠিক পরের পোরশনটা, ওই কণাগুলো পরমাণুর মধ্যে আসে কিভাবে, এই কণাগুলো ঠিক কিভাবে আসে সেগুলো আমরা জানলাম কিভাবে, তার কিছু পরীক্ষা নিরীক্ষা এবং তার ফলাফল নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের মূলত আলোচ্য বিষয় হচ্ছে আমাদের পরমাণুর স্ট্রাকচার, পরমাণু মডেল। পরমাণুর মধ্যে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আসে কিভাবে, পরমাণু ঠিক কিভাবে গঠিত সেই নিয়ে প্রথম ধারণা দেন। পরমাণুর ভেতরটা ঠিক কিভাবে গঠিত ধারণা দেন থমসন। থমসনের নাম অনুযায়ী এটাকে থমসন মডেলও বলা হয়। থমসন মডেল, পরমাণুর থমসন মডেল, এটাকে পাম পুডিং মডেলও বলা হয়ে থাকে। থমসন মডেল, এই মডেলে কি বলা হলো? আচ্ছা, একটু আমাদের জানতে হবে, যখন থমসন তার মডেলটা দেয় সেই সময় কোন কোন কণা আমরা জানতাম। থমসন আমরা জানি ইলেকট্রন আবিষ্কার করেছেন। তিনি যখন এই মডেলটা প্রস্তাব করেন তখন শুধুমাত্র আমাদের জানা ফান্ডামেন্টাল কণা ছিল একটাই, সেটা হচ্ছে ইলেকট্রন। এবার ইলেকট্রন তো ঋণাত্মক তড়িৎগ্রস্ত, সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু পরমাণু তো বাস্তবে নিস্তড়িত। আমাদের আশেপাশে যত বস্তু আছে তারা প্রত্যেকেই তো নিস্তড়িত। তাহলে সেই নিস্তড়িত কণাগুলো অ্যাকচুয়ালি নিস্তড়িত হচ্ছে কি করে? তার মানে ঋণাত্মক আধান আসে মানে নিশ্চয়ই ধনাত্মক আধান আসে। থমসন বললেন যে পরমাণু হচ্ছে একটা ক্ষুদ্র নিরেট গোলক, একটা ক্ষুদ্র নিরেট গোলক, যে গোলকটা কিনা ধনাত্মক তড়িৎগ্রস্ত গোলক। কি ধরনের গোলক? ধনাত্মক তড়িৎগ্রস্ত গোলক। এই ধনাত্মক তড়িৎগ্রস্ত গোলকের মধ্যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলো ঠিক তরমুজের মধ্যে যেরকম বীজগুলো ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো কারা? ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন। আর এটা ধনাত্মক গোলক। তাহলে প্রথম থমসন তার মডেলে কি বললেন তোমরা নোট করতে পারো, যে পরমাণু হলো একটি ধনাত্মক তড়িৎগ্রস্ত সুষম গোলক যার মধ্যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি ইতস্ততভাবে ছড়িয়ে রয়েছে। সেকেন্ড পয়েন্ট, তাহলে প্রথম পয়েন্টে কি বলা হলো? পরমাণু হলো ধনাত্মক তড়িৎগ্রস্ত একটি সুষম গোলক যার মধ্যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি ইতস্ততভাবে ছড়িয়ে রয়েছে। সেকেন্ড পয়েন্ট কি বলা হলো? এবারে আসছি আমরা ইলেকট্রিক নিউট্রালিটির ব্যাপারটা। পরমাণু তো বাস্তবে নিস্তড়িত, তাহলে তার ধারণা দিতে যে থমসন বললেন যে ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধান, এদের যে মোট ঋণাত্মক আধান আর গোলকটার যে মোট ধনাত্মক আধান, এই দুটো সমান, তাই বাস্তবে পরমাণু নিস্তড়িত। তাহলে ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধান, দ্বিতীয় যে স্বীকার্য, সেখানে বলা হলো ইলেকট্রনের মোট ঋণাত্মক আধান বা ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধান ও গোলকের মোট ধনাত্মক আধানের পরিমাণ সমান, তাই পরমাণু বাস্তবে নিস্তড়িত। থমসনের মডেলে এই দুটো কথা বলা হলো, কিন্তু থমসনের এই মডেলটা অনেক পরীক্ষাকেই প্রমাণ করতে পারেনি বা সন্তুষ্ট করতে পারেনি। তার মধ্যে অন্যতম যে পরীক্ষাটা হলো সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেখান থেকে থমসনের পরমাণু মডেলের ত্রুটিগুলো তো বেরিয়ে আসেই এবং নতুন একটা পরমাণু ঠিক অ্যাকচুয়ালি কিভাবে রয়েছে, প্রথম পরীক্ষালব্ধ সফল যে পরমাণু মডেলটা, সেই পরীক্ষা থেকে প্রস্তাবিত হয়। তাই আমাদের খুব ভালোভাবে পড়তে হবে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলটা এসেছে কোথা থেকে? এসেছে আসলে একটা পরীক্ষা, যেটা 1906 সাল থেকে 1911 সাল পর্যন্ত কেউ কেউ বলে থাকেন। যাই হোক, সময়কাল হিসাবে ধরে নেওয়া হয় 1911 সাল।
এই সময়কালে রাদারফোর্ড একটা পরীক্ষা করেছিলেন। রাদারফোর্ড তার ছাত্রদের সাথে নিয়ে একটা পরীক্ষা করেছিলেন, যেটাকে আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে চিনি। সেই পরীক্ষাটা ঠিক কি হয়েছিল সেটা আমরা একটু ভালো করে জানব। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই সময়কালে কি হয়, রাদারফোর্ড একটা পরীক্ষা করে। পরীক্ষার সময় তিনি একটা খুব পাতলা সোনার পাত নেন। আচ্ছা, এটা আমি সিম্পল মডেলটা আঁকছি। একটা পাতলা সোনার পাত নেন, খুব পাতলা সোনার পাত। কতটা পাতলা? 0.0004 মিলিমিটার পাতলা একটা সোনার পাত নেন। 0.0004 মিলিমিটার পাতলা একটা সোনার পাত নেন। আর কি নেন? একটা লেডের বাক্সের মধ্যে একটা বক্স নেন, লেডের বাক্স। কিসের বাক্স? লেড নির্মিত বাক্স। লেডের বাক্সের মধ্যে একটা তেজস্ক্রিয় আইসোটোপ নেয়। তেজস্ক্রিয় পদার্থ কারা? যারা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে পারে, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। সেই তেজস্ক্রিয় যে পদার্থটা তিনি নিলেন সেটা হচ্ছে বিসমাথ। বিসমাথের একটা তেজস্ক্রিয় আইসোটোপ নিলেন। সেটা কত? যার ভর সংখ্যা 214, পরমাণু ক্রমাঙ্ক 83। এই ধরনের একটা আইসোটোপ নিলেন, যার সামনে ছোট্ট বাক্সটার ছোট্ট ছিদ্র রাখলেন। লেড সমস্ত যে ধরনের তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয় তাদেরকে শোষণ করে নিতে পারে, তাই এই বাক্স থেকে অন্য কোনো তেজস্ক্রিয় রশ্মি বাইরে বেরোবে না। যে ছোট্ট ছিদ্রটা আছে সেই ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে তিনি আলফা রশ্মি যাতে বেরিয়ে আসে তার ব্যবস্থা করলেন। সেই আলফা রশ্মিটার আরো সূক্ষ্ম একটা রশ্মির স্রোত পাওয়ার জন্য কি আলফা কণার স্রোত। আচ্ছা, একটু মনে করে নি আলফা কণা কে ছিল? আলফা কণা ছিল অ্যাকচুয়ালি হিলিয়াম 2+ চার্জ বিশিষ্ট। তাহলে হিলিয়ামের ভর সংখ্যা কত? 4, পরমাণু ক্রমাঙ্ক 2। এই হিলিয়ামের সব ইলেকট্রনগুলো বের করলে যে আয়নটা তৈরি হয় সেই ধরনের একটা কণা। তাহলে রীতিমতো ভারী এবং ধনাত্মক তড়িৎগ্রস্ত একটা কণা। এই কণার রীতিমতো ভারী এবং ধনাত্মক তড়িৎগ্রস্ত একটা কণা, এই কণার স্রোত নিলেন। এটা কি ধরনের রশ্মি? একটা তেজস্ক্রিয় রশ্মি। এই তেজস্ক্রিয় রশ্মিটাকে তিনি আরো আচ্ছা আলফা কণা, আলফা ইকুয়াল টু হচ্ছে হিলিয়াম 2+ 4 2। এই আলফা কণার স্রোত নিলেন। একটা লেডের পাত, আবার একটা লেডের পাত, আরো সূক্ষ্ম স্রোত পাওয়ার জন্য একটা লেডের পাতের ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে তিনি পাস করলেন। এরপর সেই রশ্মিটা দিয়ে আঘাত করলেন কাকে? এই খুব পাতলা সোনার পাতটাকে। আর চারপাশে রাখলেন জিঙ্ক সালফাইড, ZnS। জিঙ্ক সালফাইডের আস্তরণযুক্ত একটা পর্দা। এই পর্দার বিশেষত্ব কি? এর ওপর আলফা কণা গিয়ে পড়লে প্রতিপ্রভা সৃষ্টি হবে, মানে একটা উজ্জ্বল বিন্দু সৃষ্টি হবে, যেটা দেখলে আমরা বুঝতে পারবো আলফা কণাটা ঠিক কোথায় গিয়ে পড়লো। ওকে, সেরকম এর পেছন দিকেও, এর পর্দার পেছনে এইরকম জায়গাতেও আরো কিছু এরকম জিঙ্ক সালফাইডের পর্দা রাখলেন, ঠিক কোথায় সে ছিটকে পড়ছে সেটা দেখার জন্য। এর মধ্যে দিয়ে তিনি আলফা কণাটাকে চালনা করলে তিনি কিছু রেজাল্ট পেলেন। কি দেখলেন? যে অধিকাংশ আলফা কণাই কোনো বিক্ষেপ ছাড়াই পর্দায় গিয়ে আপতিত হচ্ছে। তাহলে তো রাদারফোর্ডের থমসনের পরমাণু মডেল ভুল, কারণ যদি সেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু হতো তাহলে সে সব কণাকেই বিকর্ষিত করে ঘুরিয়ে দিত। তাহলে বিকর্ষিত তো করছে না, তাকে ভেদ করে চলে যাচ্ছে। আচ্ছা, যেগুলো তিনি পেলেন আগে পর্যবেক্ষণগুলো বলি। তিনি প্রথম যে পর্যবেক্ষণটা করলেন, দেখলেন যে অধিকাংশ আলফা কণাই সোনার পাতকে ভেদ করে গিয়ে কোনো বিক্ষেপ ছাড়াই পর্দায় আপতিত হয়। অল্প সংখ্যক আলফা কণা সামান্য বিক্ষেপ সহ পর্দায় আপতিত হয়। খুব অল্প সংখ্যক আলফা কণা সামান্য বিক্ষেপ সহ পর্দায় আপতিত হয়।
আশ্চর্যজনকভাবে তিনি দেখলেন খুব অল্প সংখ্যক আলফা কণা, প্রায় সেটা কত, 20,000টির মধ্যে একটি, 20,000টির মধ্যে একটি আলফা কণা 180 ডিগ্রি কোণে ফিরে এসে বিপরীত দিকের পর্দায়, 90 ডিগ্রির বেশি কোণে বা প্রায় 180 ডিগ্রি কোণেই ঘুরে এসে বিপরীত দিকের পর্দায়, বিপরীত দিকে যে পর্দাটা আছে সেই পর্দায় এসে আপতিত হচ্ছে। এটা দেখে তো রাদারফোর্ড অবাক। এখান থেকে তিনি কিছু সিদ্ধান্ত এলেন। আচ্ছা, অ্যাকচুয়ালি পরীক্ষাটায় কি ঘটলো সেটা আমি একটা ডায়াগ্রাম করে, ছোট ডায়াগ্রাম করে দেখে নিই। এই সোনার পাতটা 0.0004 মিলিমিটার সোনার পাত অ্যাকচুয়ালি কি অবস্থাটাকে রিপ্রেজেন্ট করছে একটু দেখি আমরা। এরপর পর্যবেক্ষণগুলো আমরা পরপর নোট করব। তাহলে তিনি কি দেখলেন, এই যে পাতলা সোনার পাত সেটা অ্যাকচুয়ালি আমরা ধরে নিতে পারি খুব সূক্ষ্ম সূক্ষ্ম পরমাণু যেন পরপর সাজানো হয়ে আছে। মানে এত পাতলা সোনার পাত যেন সেখানে শুধুমাত্র পরমাণুটাই পরপর সাজানো আছে এরকমটা ধরে নিতে পারি। এদিকে রয়েছে আমাদের জিঙ্ক সালফাইডের পর্দা, এদিক থেকে আসছে মাঝখানে একটা যেন খুব ঘন, কি জিনিস সিদ্ধান্তে আসে দেখি, অধিকাংশ আলফা কণাই কোন রকম বিক্ষেপ ছাড়া পর্দায় গিয়ে আপতিত হচ্ছে, ঠিক কিনা? কোনো বিক্ষেপ ঘটছে না, অল্প সংখ্যক আলফা কণা বিক্ষেপ সহ পর্দায় আপতিত হচ্ছে, অল্প সংখ্যক আলফা কণা সামান্য বিক্ষেপ সহ পর্দায় আপতিত হচ্ছে। কিছু আলফা কণা যে পথে গিয়েছিল ঠিক সে পথেই ফিরে আসছে। এই ছিল মোট ঘটনা। নোট ডাউন করি। ফার্স্ট, এটাকে আমি প্লাস চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটাকে আমি প্লাস সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করছি। কেন করছি সেটা আমরা একটু পরে দেখব। ওকে, নাও লেটস গো। এট ফার্স্ট, প্রথমে তিনি কি দেখলেন, অধিকাংশ আলফা কণাই কোনো বিক্ষেপ ছাড়া পর্দায় গিয়ে আপতিত হয়। অধিকাংশ আলফা কণা কোনো বিক্ষেপ ছাড়াই পর্দায় আপতিত হয়। নেক্সট, খুব অল্প সংখ্যক আলফা কণা সামান্য বিক্ষেপ সহ পর্দায় আপতিত হয়। খুব অল্প সংখ্যক আলফা কণা সামান্য বিক্ষেপ সহ পর্দায় আপতিত হয়। খুব ইম্পর্টেন্ট এই পর্যবেক্ষণগুলো, কারণ এখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। রাদারফোর্ড উপনীত হয়েছিলেন, আমরা উপনীত হচ্ছি তাই। ওকে। 3, খুব অল্প সংখ্যক আলফা কণা সামান্য বিক্ষেপ সহ পর্দায় আপতিত হয়। দু একটি আলফা কণা 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষিপ্ত হয়। দু একটি আলফা কণা 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষিপ্ত হয়। 4, খুব অল্প সংখ্যক, সেটা কত অল্প, 20,000টির মধ্যে একটি আলফা কণা, 20,000টির মধ্যে একটি আলফা কণা 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে বিপরীত দিকের পর্দায় আপতিত হয়। 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে বিপরীত দিকের পর্দায় আপতিত হয়। ওকে,
এখান থেকে তিনি কি কি সিদ্ধান্তে এলেন, আমি পয়েন্ট ওয়াইজ পরপর সিদ্ধান্তগুলো লিখছি। এই ছিল টোটাল পর্যবেক্ষণ। প্রথম পর্যবেক্ষণ, এটা পর্যবেক্ষণ, অ্যাকচুয়ালি এতক্ষণ যেগুলো লিখলাম এগুলো হচ্ছে এই পরীক্ষার পর্যবেক্ষণ, যা তিনি দেখলেন। এরপর আমরা আলোচনা করব সিদ্ধান্ত, তিনি কি কি সিদ্ধান্তে উপনীত হলেন। টোটাল বোর্ড ওয়ার্কের শেষে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি নোট করতে সমস্যা হয়। ওকে, লেটস গো। প্রথম পর্যবেক্ষণে তিনি কি দেখলেন, অধিকাংশ আলফা কণাই কোনো বিক্ষেপ ছাড়া পর্দায় আপতিত হয়। রেজাল্ট হিসাবে তিনি বললেন পরমাণুর অধিকাংশ স্থান নিশ্চয়ই ফাঁকা, কারণ ধনাত্মক তড়িৎগ্রস্ত একটা কণা তাকে ভেদ করে যাচ্ছে। ভেতরে তড়িৎগ্রস্ত তো কণা আছে, এটা তো আমরা আগে জেনেছি, হয় আকর্ষণ বা বিকর্ষণ হবে, এরকম কিছু ঘটনা ঘটছে না, মানে কোন রকম বিক্ষেপ ছাড়াই সে পর্দায় আপতিত হচ্ছে, তার মানে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। তাহলে প্রথম সিদ্ধান্ত, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। এই সিদ্ধান্তগুলোই রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য হয়ে যায়। নেক্সট আসছি সেগুলো পরে আলোচনা করেছি। 2, অধিকাংশ আলফা কণাই কোনো বিক্ষেপ ছাড়াই পর্দায় আপতিত হয়, সুতরাং বা তাই বলতে পারি 1 নম্বর পয়েন্ট, সিদ্ধান্তে 1। খুব অল্প সংখ্যক আলফা কণা সামান্য বিক্ষেপ সহ পর্দায় আপতিত হয়। আচ্ছা, আলফা কণা কি ধরনের কণা? ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। ধনাত্মক তড়িৎগ্রস্ত কণাকে একমাত্র বিক্ষেপ করতে পারে ধনাত্মক তড়িৎগ্রস্ত অন্য কোনো কণা। তার মানে এটা বলতে পারি পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র পরিসরে কোথাও একটা ধনাত্মক আধান কেন্দ্রীভূত আছে। যেহেতু ধনাত্মক আধানগ্রস্ত আলফা কণাকে বিক্ষেপ করতে পারে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, তাই পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র পরিসরে পরমাণুর ধনাত্মক আধান কেন্দ্রীভূত রয়েছে। পরমাণুর ধনাত্মক আধান কেন্দ্রীভূত রয়েছে। তৃতীয় সিদ্ধান্ত, শুধুমাত্র এটা নয়, যখন রাদারফোর্ড দেখলেন যে কিছু আলফা কণা 180 ডিগ্রি কোণে ঘুরে আসছে, এটা দেখে তো রাদারফোর্ড অবাক। আলফা কণা প্রথমত ভারী কণা, তার ভর সংখ্যা 4, মানে সে রীতিমতো ভারী একটা কণা, তার উপর সে গতিশীল কণা, তার মানে তার ভরবেগ আছে। এইরকম একটা কণাকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়ার জন্য যে কণা আছে তাকে শুধুই ধনাত্মক হলে চলবে না, রীতিমতো ভারীও হতে হবে। তার মানে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, অথচ মাঝখানে কোনো একটা খুব ছোট্ট জায়গা আছে যে কিনা খুব ভারী এবং ধনাত্মক তড়িৎগ্রস্ত। তাই এখান থেকে বলা যেতে পারে শুধু ধনাত্মক আধান নয়, বরং পরমাণুর প্রায় সমস্ত ভর এবং সমস্ত ধনাত্মক আধান পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত রয়েছে। তো থার্ড পয়েন্ট যেটা বললেন, এই যে 2000টির মধ্যে একটি আলফা কণা 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হচ্ছে, এটা দেখে তিনি যে সিদ্ধান্তে উপনীত হলেন সেটা হলো 3, পরমাণুর সমস্ত ভর ও ধনাত্মক আধান পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র পরিসরে, খুব ছোট্ট জায়গা পরিসরে কেন্দ্রীভূত রয়েছে।
কেন্দ্রীভূত রয়েছে। ওকে, পরমাণুর সমস্ত ভর ও ধনাত্মক আধান পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র পরিসরে কেন্দ্রীভূত রয়েছে। এ তো গেল ধনাত্মক আধানের গল্প। পরমাণু বাস্তবে নিস্তড়িত। থমসন অনেক আগে প্রমাণ করেছেন যে পরমাণুর মধ্যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত একটা কণা আছে, যেটা হলো ইলেকট্রন। তাহলে এরা আছে কিভাবে? সেক্ষেত্রে রাদারফোর্ড বললেন ইলেকট্রন কোথায় আছে। তিনি বললেন যে ধনাত্মক তড়িৎগ্রস্ত ভারী নিউক্লিয়াস, একটা নাম দিলেন, রয়েছে, এটি হলো নিউক্লিয়াস। এটি হলো পরমাণুর নিউক্লিয়াস। এই ধনাত্মক তড়িৎগ্রস্ত যে কেন্দ্রটা, খুব ভারী কেন্দ্রটা, এর একটা নাম দিলেন রাদারফোর্ড, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ইলেকট্রন গুলো কোথায় আছে? ইলেকট্রন গুলো কি হচ্ছে, যেরকম আমাদের সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে চলেছে, সেই রকমই ভারী ও ধনাত্মক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি বিভিন্ন বৃত্তপথে ঘুরে চলেছে, যেখানে ইলেকট্রনগুলির মোট আধান এবং ধনাত্মক নিউক্লিয়াসের মোট আধান সমান। তাহলে 4 নম্বর সিদ্ধান্ত তিনি কি এলেন, যে ধনাত্মক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক ইলেকট্রনগুলি বিভিন্ন বৃত্তপথে ঘুরে চলেছে। ওকে, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের পর্যবেক্ষণগুলো দেখলাম, সিদ্ধান্তগুলো দেখলাম। এই সিদ্ধান্ত থেকে তিনি ঠিক পরমাণু মডেল যেটা দিলেন সেটা অ্যাকচুয়ালি কেমন, এবং তার যে স্বীকার্যগুলো, মূলত অধিকাংশ ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলোই আমরা আরেকবার নোট ডাউন করব। ওকে, লেটস গো। নেক্সট, রাদারফোর্ডের পরমাণু মডেল। তিনি যে সিদ্ধান্তে উপনীত হলেন সেখান থেকে তিনি একটা পরমাণুর মডেল প্রস্তাব করলেন। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড তার পরমাণু মডেলে কি বললেন? রাদারফোর্ড তার পরমাণু মডেলে এই সিদ্ধান্তগুলোই তিনি তুলে ধরলেন। পরমাণু সম্পর্কে তিনি প্রথম যে কথাটা বললেন, পরমাণু সম্পর্কে প্রথম তিনি যে কথাটি বললেন, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ নোট ডাউন ইট। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। অধিকাংশ স্থান ফাঁকা। নেক্সট যেটা বললেন, পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র পরিসরে পরমাণুর সমস্ত ভর ও ধনাত্মক আধান কেন্দ্রীভূত রয়েছে। পরমাণুর কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র পরিসরে পরমাণুর সমস্ত ভর ও ধনাত্মক আধান, পরমাণুর সমস্ত ভর ও ধনাত্মক, প্রায় সমস্ত ভর ও সমস্ত ধনাত্মক আধান, সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রীভূত রয়েছে। এই মুহূর্তে এই জায়গায় এসে যে সমস্ত স্টুডেন্টরা ভাবছো যে কমেন্ট বক্সে লিখবে যে স্যার আপনি প্রায় সমস্ত ভর লিখলেন কেন? সমস্ত ভরই তো লিখতে পারতেন, প্রায় সমস্ত লিখলেন কেন? কারণ পরমাণুর প্রায় সমস্ত ভরই কেন্দ্রীভূত আছে,
কিন্তু ওর মধ্যে নাই আর একটা কোনটা কথা আমরা বলেছি, সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন খুব ক্ষুদ্র, তার ভর খুব নগণ্য, হলেও তার একটা সামান্য ভর আছে যেটাকে প্রায় অগ্রাহ্য করা যায়, কিন্তু তার একটা সামান্য ভর রয়েছে যেটা নিউক্লিয়াসের বাইরে রয়েছে। সেই জন্য আমরা সমস্ত ভর কথাটা না লিখে প্রায় সমস্ত ভর কথাটা লিখলাম। আর সমস্ত ধনাত্মক আধানই ওখানে কেন্দ্রীভূত রয়েছে, বাইরে কোথাও ধনাত্মক আধান নেই। 3 নম্বর যে কথাটা বললেন ইলেকট্রনগুলোর অবস্থান নিয়ে, ইলেকট্রনগুলি ধনাত্মক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি ধনাত্মক নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে। বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে। আর শেষ যে কথাটা সেটা হচ্ছে ইলেকট্রিক নিউট্রালিটি। পরমাণু যদি নিস্তড়িত হয় তাহলে এই ধনাত্মক আর ঋণাত্মক আধানগুলো ঠিক আছে কিভাবে, যার জন্য সে কিনা নিস্তড়িত হবে। এক্ষেত্রে বলা হলো যে পরমাণুর নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান এবং বাইরের যে অঞ্চলটা সেটাকে বলা হলো ইলেকট্রনীয় অঞ্চল। ইলেকট্রনীয় অঞ্চলের মোট ঋণাত্মক আধানের পরিমাণ সমান। তাহলে কি বলা হলো, সেটা ব্ল্যাক পেন ইউজ করা যাক। পরমাণুর নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান ও ইলেকট্রনীয় অঞ্চলের মোট ঋণাত্মক আধানের পরিমাণ সমান। তাই পরমাণু বাস্তবে নিস্তড়িত। আচ্ছা, এই যেটা বললাম ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলি ধনাত্মক নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে। এই বিভিন্ন বৃত্তাকার কক্ষপথের যে কোনো কক্ষপথ হতে পারে, যে কোনো লিখতে পারো, যে কোনো বা বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরে চলেছে। ওকে, তাহলে এই হলো 4টা রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য। এখান থেকে একটা পরমাণুর দুটো অংশ সম্পর্কে অ্যাকচুয়ালি রাদারফোর্ড বললেন, সেই দুটো অংশ আমরা জানবো। সেটা কি কি? তাহলে পরমাণুর অংশ ক্লিয়ার? এটা সবাই নোট ডাউন করে নিয়েছো? ওকে, নেক্সট পোরশনে আসছি। নেক্সট পোরশনে যেটা বলা হলো যে পরমাণুর অংশ। তাহলে পরমাণুর দুটো অংশের কথা তিনি বললেন। একটা হচ্ছে নিউক্লিয়াস, যেখানে নাকি তার সমস্ত ভর এবং ধনাত্মক আধান কেন্দ্রীভূত রয়েছে। নাম কি তার? নিউক্লিয়াস। আরেকটা অংশ রয়েছে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনীয় অঞ্চল। নিউক্লিয়াস
বহির্ভূত ইলেকট্রনীয় অঞ্চল। ওকে, ব্যাপারটা এইরকম, একটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস রয়েছে আর তার চারপাশে এরকম বিভিন্ন কক্ষপথ রয়েছে, যে কক্ষপথগুলোতে বিভিন্ন ইলেকট্রন। আচ্ছা, তোমরা এখন হয়তো জেনে গেছো, তাই আমি প্রথম কক্ষপথে আর দুটো লিখলাম না। অ্যাকচুয়ালি রাদারফোর্ডের ধারণা থেকে কিন্তু এই মডেলটা আসেনি। বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ইলেকট্রন ঘুরে চলেছে। ওকে, সেটা যে কোনো কক্ষপথ হতে পারে। এই যে অঞ্চলটা, এটাকে বললাম ইলেকট্রনীয় অঞ্চল, আর এই যে মাঝখানের ভারী অংশটা, এটাকে বললাম আমরা নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কাকে বলে? ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু নিউক্লিয়াসের সংজ্ঞাটা নোট ডাউন করে নাও। নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র পরিসরে যেখানে পরমাণুর সমস্ত ভর ও ধনাত্মক আধান কেন্দ্রীভূত রয়েছে তাকে পরমাণুর নিউক্লিয়াস বলে। পরমাণুর কেন্দ্রে ক্ষুদ্র পরিসরে যেখানে পরমাণুর সমস্ত ভর, প্রায় সমস্ত ভর ও সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রীভূত রয়েছে তাকে পরমাণুর নিউক্লিয়াস বলে। তাকে পরমাণুর নিউক্লিয়াস বলে। আরেকটা কথা, যদি বলো যে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনীয় অঞ্চল কি, তাহলে নিউক্লিয়াসের বাইরে যে অঞ্চলে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরে চলেছে, পরবর্তীকালে জানবে যেটা যে কোনো বৃত্তাকার কক্ষপথ সম্ভব নয়। যাই হোক, পরে আসছি। আপাতত রাদারফোর্ডের মডেলে যেটা বলা হলো সেই অনুযায়ী যে সমস্ত অঞ্চলে ইলেকট্রনগুলো অবস্থান করছে তাকে বলছি আমরা নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনীয় অঞ্চল। এরপর তোমাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে যে স্যার, ইলেকট্রন তো ঋণাত্মক তড়িৎগ্রস্ত, নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎগ্রস্ত, ঋণাত্মক আধান তো ধনাত্মক আধান, মানে ধনাত্মক আধান তো ঋণাত্মক আধানকে আকর্ষণ করবে, তাহলে ইলেকট্রন গুলো তো নিউক্লিয়াসে গিয়ে পড়ে যাওয়ার কথা, এরকমটা হচ্ছে না কেন? এই যে স্ট্রাকচারটা, এটা স্টেবল হচ্ছে কি করে, সুস্থিতি অর্জন করছে কিভাবে, এটা একটু দেখে নি। নেক্সট, তাহলে অ্যাকচুয়ালি কি দেখলাম, যে একটা ধনাত্মক নিউক্লিয়াস পেলাম আমরা, তার চারপাশে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। আমার বৃত্তটা বৃত্ত হয়নি, তোমরা মোটামুটি এটাকে বৃত্ত ধরে নাও, বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। ওকে, এরকম বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরে চলেছে। ইলেকট্রনটাকে এইরকম একটা জায়গায় লিখি, ইলেকট্রনটা এইরকম বৃত্তাকার পথে ঘুরে চলেছে। ওকে, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা একটু মাঝামাঝি নিয়ে আসি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে চলেছে। প্রশ্ন হলো, ইলেকট্রনীয় অঞ্চলে ঘূর্ণায়মান ইলেকট্রন সুস্থিতি অর্জন করে কিভাবে? ঘূর্ণায়মান ইলেকট্রন সুস্থিতি অর্জন করে কিভাবে? অনেকের মনে এই প্রশ্নটা আসার কথা। দেখো, এখানে দুটো ঘটনা ঘটছে। ইলেকট্রনটা ধনাত্মক তড়িৎগ্রস্ত একটা কেন্দ্র করে ঘুরে চলেছে। তাহলে প্রথম একটা ফোর্স কাজ করছে এদের মধ্যে, সেটা হচ্ছে প্লাস আর মাইনাস চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বল, বিপরীত আধানের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। তাই এদিকে তো এর একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করেছে। তাহলে প্রথম যে অবস্থাটা,
এদের বিপরীত আধানের জন্য স্থির তড়িৎ আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করছে কার কার মধ্যে? ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে। ওকে, এরপর একটা ঘটনা, একটা এক্সপেরিয়েন্স তোমাদেরকে বলছি, যে হাতে একটা ঢিল বাঁধো, বেঁধে সেটাকে গোল 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 ঘুরাতে থাকো। ঘুরাতে থাকলে একটা এক্সপিরিয়েন্স করবে যে যদি কখনো ঢিলটা ছিঁড়ে যায়, মানে দড়িটা ছিঁড়ে যায়, তাহলে ঢিলটা সোজা যে পথে ঘুরছিল সোজা বাইরের দিকে ছিটকে বেরিয়ে চলে যায়। এবার ওকে তো ওই মুহূর্তে কেউ ফিকে দিল না, তাহলে ও ছিটকে বেরিয়ে গেল কিভাবে? তাহলে এই ধরনের ঘূর্ণায়মানে যে কোনো বস্তুরই সে বাইরের দিকে ক্রমশ একটা বল অনুভব করে, একটা বহির্মুখী বল অনুভব করে, যে বলটাকে বলি আমরা অপকেন্দ্র বল। কেন্দ্র থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা সৃষ্টি করে এই বল, তাই একে বলি আমরা অপকেন্দ্র বল। তাহলে নিউক্লিয়াসের চারপাশে তার বৃত্তীয় গতির জন্য ইলেকট্রনের মধ্যে একটা অপকেন্দ্র বল সৃষ্টি হয়। এই দুটো বলের পরিমাণ যে কন্ডিশনে এসে সমান কিন্তু বিপরীতমুখী হয়ে যায়, তখন এই দুটো বল পরস্পরকে প্রতিমিত করে। তাহলে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বল ও বৃত্তীয় গতির জন্য সৃষ্ট অপকেন্দ্র বল পরস্পর সমান ও বিপরীতমুখী হলে দুটি বল পরস্পরকে প্রতিমিত করে। এক্ষেত্রে ইলেকট্রনটি নিউক্লিয়াসে এসে আপতিত হয় না বা নিউক্লিয়াস থেকে ছিটকে বেরিয়ে যায় না, বরং নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এইভাবে ইলেকট্রনীয় অঞ্চলে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলি সুস্থিতি অর্জন করে। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা দেখব এই রাদারফোর্ডের যে পরমাণু মডেল, এই পরমাণু মডেলের কি কি ত্রুটি পাওয়া গেল, মানে কি কি ঘটনাকে ব্যাখ্যা করতে পারছে না, এর ত্রুটিগুলো কি কি, সেই ত্রুটি সংশোধন করলেন কে, সেখান থেকে আমরা কি কি সিদ্ধান্তে এলাম, নতুন আরেকটা পরমাণু মডেল পাবো। এর অ্যাকচুয়ালি নতুন বললে ভুল হবে, রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা সংশোধিত রূপ পাবো, এবং সেখান থেকে আমরা একটা পরমাণুর ইলেকট্রনগুলো থাকে কিভাবে এবং তাদের ইলেকট্রন বিন্যাস কিরকম হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে জানবো। নিউক্লিয়াসের মধ্যে কোন কোন কণা থাকে পরবর্তীকালে তোমরা জানবে যে নিউক্লিয়াসের মধ্যে দু প্রকার কণা থাকে, একটা নিস্তড়িত নিউট্রন আর একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন, যার কথা কিন্তু রাদারফোর্ড বলে যেতে পারেননি। রাদারফোর্ড সে কথা বলে যেতে পারেননি। তাদের কথা জানবো, তারা আসে ঠিক কোন জায়গায়, কিভাবে আসে, এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো পরের ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসের শর্ট নোট চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার যে নাম্বার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো পার্সোনাল নোটসের জন্য। হোয়াটসঅ্যাপে যারা বিভিন্ন জায়গা থেকে আমাকে যোগাযোগ করেছো, সম্প্রতি মুর্শিদাবাদ, শিলিগুড়ি ও 24 পরগনার যে স্টুডেন্টরা আমার সাথে যোগাযোগ করেছো তাদেরকে বলেছি তোমরা একটা গ্রুপ ক্রিয়েট করে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করো, সেখানে আমি তোমাদের প্রবলেম সলভ করছি। আর যারা যারা লাইভ ক্লাসের ডিমান্ড করেছো তাদেরকে বলছি যে ক্লাস 9-10 এর জন্য লাইভ ক্লাসের প্রয়োজন নেই। 11-12 এর জন্য আমার পেড ব্যাচ আছে, সেই পেড ব্যাচে জয়েন করার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমার সাথে কমিউনিকেট করতে পারো। যদি 11-12 এর কেউ থেকে থাকো, ক্লাস 11 বা ক্লাস 12 এর যারা এন্ট্রান্সের জন্য মানে নিট বা জেইইর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। আর ক্লাস 9 বা 10 এর জন্য আমার কন্টেন্টই এনাফ। ওকে, এরপরেও তোমাদের পার্সোনাল কমিউনিকেশনের প্রয়োজন হলে এই নাম্বারে কমিউনিকেট করতে পারো। আবারও বলছি, কেউ ফোন করবে না, আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের যা প্রবলেম আমি সলভ করব, এবং যে সমস্ত কোয়েশ্চেন গুলো আমি প্র্যাকটিস করাবো সেগুলোর যে খাতাগুলো আমি চেক করি, তোমরা দেখলে বুঝতে পারবে আমার হ্যান্ডরাইটিং দেখে আমি নিজে সেই সমস্ত অ্যান্সার গুলো চেক করি। তোমাদের অ্যান্সার পেপার প্রত্যেকের যতজনের অ্যান্সার পেপার আছে সবগুলো আমি নিজেই চেক করি, তাই একটু সময় লাগে। আমি নিজের হাতেই যেহেতু সবটা করি তাই সময় লাগে, কিন্তু আমি সলভ করি, তাই সলভ করে দেবো। যাদের পেন্ডিং আছে এখনো তারাও পেয়ে যাবে তোমরা খুব তাড়াতাড়ি। ওকে, তো টেক কেয়ার, স্টে ওয়েল, বাড়িতে থাকো। করোনা থেকে মুক্ত হলে অবশ্যই সবাই বেরিয়ে আসবে, কিন্তু এখন দূরত্ব বজায় রেখে নিজেরা সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, বাইরে কম বেরাও, এবং তোমাদের যে প্রথম কাজ পড়াশোনা সেটা মন দিয়ে চালিয়ে যাও। ওকে, বাই বাই।